স্বাগত জানাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা গত পাঠে বৃত্তের ক্ষেত্রফল এবং ত্রিভুজ সংশ্লিষ্ট দুটি প্রোগ্রামের সি ভাষায় প্রোগ্রাম তৈরি দেখেছি এবং গত দুটি প্রোগ্রামের আলোকে আমরা আজকে আরো কিছু অ্যালগোরিদমের সি ভাষায় প্রোগ্রাম লিখব। তো গত দুটি পাঠে যাদের কোনো প্রশ্ন ছিল না, আমি আশা করি সি প্রোগ্রাম সংশ্লিষ্ট পাঠগুলোতে তাদের কোনো প্রশ্ন থাকবে না, কারণ প্রত্যেকটি প্রোগ্রাম লেখার পদ্ধতি একই রকম। সি প্রোগ্রাম লিখতে হলে তোমাকে প্রথমেই অপারেটর সম্পর্কে ভালো করে জানতে হবে। এরপর ইনপুট আউটপুট স্টেটমেন্ট, ভ্যারিয়েবল, প্রোগ্রাম ভ্যারিয়েবল ডিক্লারেশন, তারপর হচ্ছে বিভিন্ন বীজগাণিতিক রাশির সি এক্সপ্রেশন, এই বিষয়গুলো তোমাকে জানতে হবে। আমরা যে গত পাঠে সি প্রোগ্রাম লেখা শুরু করেছি, কিন্তু তার পূর্বের অন্তত 10টি পাঠে এই প্রোগ্রাম লেখার নিয়মাবলী, এই প্রোগ্রাম লেখার জন্য যে বিষয়গুলো লাগে সেগুলো নিয়ে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করেছি। যদি পূর্বের পাঠগুলো তোমরা ভালোভাবে আয়ত্ত করে না নিয়ে থাকো, তাহলে তুমি কিন্তু কোনোভাবেই সি প্রোগ্রাম লিখতে পারবে না। তোমাকে কিন্তু ঠাড়া মুখস্থ করতে হবে, কিন্তু মুখস্থ করলে এই জিনিসগুলো তুমি কিন্তু মনে রাখতে পারবে না, তুমি কিন্তু ভুল করবা। কারণ এখানে একটা সেমিকোলন ভুল করলে কিন্তু প্রোগ্রাম রান করবে না। তুমি হয়তো পরীক্ষায় নম্বর পাবে, পরীক্ষায় তুমি যদি একদম 100% অ্যাকুরেটলি লিখতে না পারো, একটু যদি ভুল করো, তোমার হয়তো 1 নম্বর কেটে দিবে। কিন্তু আসলে তুমি তো প্রোগ্রাম শিখলা না। প্রোগ্রাম শিখতে হলে তোমাকে পরীক্ষা পাস করা এবং প্রোগ্রাম শিখা কিন্তু ভিন্ন কথা। তোমাকে প্রোগ্রাম শিখতে হলে প্রোগ্রাম লেখার যে নিয়মগুলো সেগুলো কিন্তু তোমাকে ভালোভাবে জানতে হবে। তো আমরা আজকে প্রথমেই যে প্রোগ্রামটা করবো সেটা হচ্ছে সেন্টিগ্রেড তাপমাত্রাকে ফারেনহাইট তাপমাত্রায় রূপান্তরের জন্য সি ভাষায় প্রোগ্রাম লিখো। তো সেন্টিগ্রেড তাপমাত্রাকে ফারেনহাইট তাপমাত্রায় কিভাবে রূপান্তর করতে হয় এটা কিন্তু তোমরা বীজগাণিতিক ভাবে পারো। তোমরা যারা সায়েন্সে পড়ো তারা কিন্তু এটা ফিজিক্সে পেয়েছো, তাহলে তোমরা ক্লাস 10 এটা পেয়েছো, ইন্টারমিডিয়েটেও তোমাদের এটা আছে। কিন্তু যারা আর্টস এবং কমার্সে পড়ো তাদের জন্য হয়তো বিষয়টা নতুন। কিন্তু এই সেন্টিগ্রেড তাপমাত্রাকে ফারেনহাইট তাপমাত্রায় রূপান্তরের জন্য যে ফর্মুলাটা আছে, এই ফর্মুলাটা তোমাকে প্রথমেই জেনে নিতে হবে। এই ফর্মুলাটা হচ্ছে c/5 = f-32/9। এই ফর্মুলাটাকে ব্যবহার করে কিন্তু আমরা সেন্টিগ্রেড তাপমাত্রাকে ফারেনহাইট তাপমাত্রায় রূপান্তর করব। তো তোমাকে যেটা করতে হবে, আগে কিন্তু তোমাকে অ্যালগোরিদম সম্পর্কে জানতে হবে। তো আমরা প্রত্যেকটা প্রোগ্রামের আগে অ্যালগোরিদম দেখবো, দেন আমরা প্রোগ্রাম লেখা দেখবো। দেখো অ্যালগোরিদম আমরা দেখি। তাহলে দেখো প্রথমে স্টার্ট রিড সি। এখানে আমরা সেন্টিগ্রেড তাপমাত্রা কিবোর্ড থেকে ইনপুট দেব, আর মনিটরে আমাকে ফারেনহাইট তাপমাত্রা দেখাবে। তাহলে দেখো এই ফর্মুলা যদি আমি সি এর মান বসাই, তাহলে এফ ইকুয়াল কি হবে, এফ ইকুয়াল 9c/5 + 32। এরপর আমাকে কার মান দেখাবে, আউটপুটে। আউটপুটে আমাকে এফ এর মান দেখাবে, এরপরে স্টপ। তাহলে ইনপুট দেবো আমি কি এর মান, ইনপুট দেবো আমি সি এর মান। আমরা অ্যালগোরিদম লেখার সময় ইনপুটের জন্য আমরা রিড ব্যবহার করি, আউটপুটের জন্য আমরা প্রিন্ট ব্যবহার করি, আর প্রসেসিং এর জন্য সব ক্ষেত্রে আমরা ক্যালকুলেট ব্যবহার করি। কিন্তু প্রোগ্রাম কিন্তু এমন না। মনে রাখবে, অ্যালগোরিদম এক জিনিস, প্রোগ্রাম কিন্তু আরেক জিনিস। প্রোগ্রামে কিন্তু আমরা এই শব্দগুলো ব্যবহারই করি না। প্রোগ্রামে কিন্তু আমরা রিড, ক্যালকুলেট এই শব্দগুলো ব্যবহার করি না, প্রিন্ট ব্যবহার করি না। আমরা সেক্ষেত্রে প্রিন্ট অ্যাপ ব্যবহার করি। তো ওখানে আমরা রিডের জন্য স্ক্যান মানে ইনপুটের জন্য স্ক্যান অ্যাপ ব্যবহার করি, আর আউটপুটের জন্য আমরা প্রিন্ট অ্যাপ ব্যবহার করি। ক্যালকুলেটের জন্য আমরা কোনো মানে শব্দটাই উল্লেখ করি না, আমরা সরাসরি ফর্মুলাটা লিখে ফেলি। তো আগে তোমাকে এই অ্যালগোরিদম জানতে হবে। তুমি যদি অ্যালগোরিদম না জানো, তুমি কিন্তু প্রোগ্রাম লিখতে পারবে না। তো আমরা দেখি যে প্রোগ্রামটা আসলে কিভাবে হবে। তো দেখো, এই আমরা যখন সি ভাষায় প্রোগ্রাম লিখবে তখন প্রোগ্রামটা দেখতে এমন হবে। দেখো প্রত্যেকটা প্রোগ্রাম শুরু হবে হ্যাশ ইনক্লুড stdio.h। দেন আমরা গত ক্লাসে 3টি প্রোগ্রাম করেছি এরকম, সেটা তোমরা দেখেছো। প্রত্যেকটা প্রোগ্রাম শুরু ছিল কি দিয়া, হ্যাশ ইনক্লুড stdio.h দ্বারা। এরপরে মেইনের ভিতরে বাকি অংশটুকু দেখো এই মেইন ফাংশন দিয়ে শুরু হবে, আর আর বাকি যা কিছু হবে সব সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে। এরপরে আসে ভ্যারিয়েবল ডিক্লারেশন। আমার এখানে ভ্যারিয়েবল হচ্ছে দুটো, একটা হবে সি, একটা হবে এফ, যার মানে আমি কিবোর্ড থেকে ইনপুট দেবো, আর যার মানে আমি আউটপুট হিসেবে পেতে চাইবো। মনে রাখবে, একটা ইনপুট, আউটপুট, এই সবগুলো আমি নিয়ে কিন্তু ভ্যারিয়েবল বলো অথবা অপারেন্ড বলা যায়, কিছু তুমি বলো। তাহলে সি এর মান আমি কিবোর্ড থেকে দেবো, আর এফ এর মান সে আমাকে আউটপুট হিসেবে দেখাবে। তাহলে এই দুটোকে আমি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি, এবং আমার দুটো ভ্যারিয়েবল হচ্ছে কি ফ্লোট। ফ্লোট মানে দশমিক সংখ্যা।
দশমিক যুক্ত সংখ্যাকে ভাসমান বিন্দু বলে। এরপরে প্রিন্টএফ আমরা কেন দিচ্ছি, এই লাইনটা আমরা দিচ্ছি প্রোগ্রামের সৌন্দর্যের জন্য। আসলে মূল লাইন হচ্ছে এটা, এটা হচ্ছে কিসের জন্য, এটা হচ্ছে ইনপুটের জন্য। তাহলে আমরা যার মান ইনপুট দেবো এখানে পাশে সেটা লিখে দেবো। তাহলে আমরা কার মান ইনপুট দেবো, আমরা সি এর মান ইনপুট দেবো। তাহলে যদি তোমাকে কখনো বলে যে ফারেনহাইট তাপমাত্রাকে সেন্টিগ্রেড তাপমাত্রায় রূপান্তর করো, তাহলে তুমি কিবোর্ড থেকে এফ এর মান দিবা আর তোমাকে মনিটরে সি এর মান দেখাবে। তাহলে সেক্ষেত্রে তোমার এটা চেঞ্জ হয়ে যাবে, তখন তুমি এফ এর মান ইনপুট দিবা আর সি এর মান আউটপুট হিসেবে পেতে চাইবে। তো তুমি আসলে প্রোগ্রাম করতে করতে বিষয়গুলো বুঝে যাবে যে তোমাকে কি বের করতে বলছে। যেটা তোমাকে বের করতে বলছে সেটা হবে আউটপুট, আর তোমার যে কাঁচামালগুলো সেগুলো হচ্ছে ইনপুট। এরপরে দেখো ফর্মুলা, ফর্মুলার পরে হচ্ছে আউটপুট, যার রেজাল্ট ইজ, এইটুকু না লিখলে কোনো সমস্যা নেই। আর এখানে দেখো পার্সেন্টেজ, পার্সেন্টেজ আমরা কেন ব্যবহার করছি, এখানে ফ্লোট এই কারণে পার্সেন্টেজ। আর আমি কার মান চাইবো, আমি এফ এর মান চাইবো, অর্থাৎ আউটপুট হিসেবে আমাকে এফ এর মান দেখাবে। মনে রাখবে এই পার্সেন্ট এফ আর এই এফ কিন্তু এক জিনিস নেই। এই এফ মান হচ্ছে ফারেনহাইট আর পার্সেন্ট এফ মান হচ্ছে আমরা এই ফারেনহাইটের যে মানটা চাইবো সেটা হবে কি সংখ্যা, দশমিক সংখ্যা। তাহলে যখন আমরা এখানে ফ্লোট ব্যবহার করব তখন আমরা এখানে পার্সেন্ট এফ ব্যবহার করবো, যখন আমরা এখানে আইএনটি ব্যবহার করবো তখন আমরা এখানে পার্সেন্ট ডি ব্যবহার করবো, যখন আমরা এখানে চার ব্যবহার করবো তখন আমরা এখানে পার্সেন্ট সি ব্যবহার করব। তো যেহেতু এটা ক্যারেক্টার সংশ্লিষ্ট না, ক্যারেক্টার ডাটা ব্যবহারের জন্য চার ব্যবহার করতে হয়, ইন্টিজার ডাটার জন্য আইএনটি ব্যবহার করতে হয়, দশমিক সংখ্যাযুক্ত ডাটার জন্য ফ্লোট ব্যবহার করতে হয়। তো মনে রাখবো আমরা সবসময় ফ্লোট ব্যবহার করা শিখবো। ফ্লোট ব্যবহার করলে দশমিক সংখ্যা, পূর্ণ সংখ্যা অর্থাৎ দশমিক ছাড়া যতগুলো সংখ্যা আছে সব তুমি ব্যবহার করতে পারবা। কিন্তু তুমি যদি আইএনটি ব্যবহার করো তাহলে দশমিক যুক্ত কোনো সংখ্যাকে তুমি ইনপুট হিসেবে দিতে পারবা না। এটা খেয়াল রাখতে হবে। তাহলে এই লাইনটা না লিখলেও চলবে। আর মনে রাখবো প্রত্যেকটা প্রোগ্রাম শুরু হবে কি দিয়ে, হ্যাশ ইনক্লুড stdio ডট h দ্বারা। এটা কিন্তু মনে রাখতে হবে, প্রত্যেকটা প্রোগ্রাম এটা দিয়ে শুরু হবে। তাহলে stdio ডট h এর মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, আর যেহেতু এটা হেডার ফাইল এই কারণে ডট h। এরপরে প্রোগ্রামটা শুরু হবে কি দিয়ে, মেইন ফাংশন দিয়া। দেখো এটা হচ্ছে এর ইনপুটের জন্য স্ক্যানএফ। দেখো রিড সি যেটা ছিল সেটা হচ্ছে আমার এখানে স্ক্যানএফ। আর যেহেতু আমার আমার এই যে যে সেন্টিগ্রেড তাপমাত্রা যেটি সেটা হচ্ছে দশমিক সংখ্যা, এই কারণে পার্সেন্ট এফ হয়েছে। এরপরে দেখো এটা হচ্ছে প্রসেসিং এর অংশ। দেখো এরপরে এটা হচ্ছে আউটপুটের অংশ। আউটপুটের জন্য আমরা প্রিন্টএফ ব্যবহার করব। এই লাইনটা যদি আমরা নাও লিখি তাতেও কোনো সমস্যা নেই। মনে রাখবে এই লাইনটা হচ্ছে স্রেফ সৌন্দর্যের জন্য। এই লাইনটা দিলে ইউজার বুঝতে পারবে যে তার সামনে যে মনিটর আসছে সেই মনিটরে কি করবে। কিন্তু যদি এই লাইনটা তুমি না লিখো তাহলে যে প্রোগ্রাম লিখছে শুধু সেই বলতে পারবে কি কাজ করতে হবে। তো যেহেতু আমরা প্রোগ্রাম তৈরি করব অন্যের ব্যবহারের জন্য, তাহলে আমাদেরকে অবশ্যই কি করতে হবে, আমাদেরকে এখানে এইরকম যে লাইনগুলো দিতে হবে। যেমন ধরো তোমার বিভিন্ন মানে যে হোটেলগুলা, হোটেলের নাম, তারপরে প্রত্যেকটা দোকানের নামেও লেখা থাকে যে এটা ফুল দোকান, এটা মাছ দোকান, ওটা গোস্ত দোকান, ওটা মুদি দোকান, দোকানের পাশে দোকানের নামও লেখা থাকে। এখন কেন লেখে আসলে, এটা লেখে সৌন্দর্যের জন্য, সেটা না লিখলেও পারতো। এখন যে এখন মুদি দোকানে কেউ যদি ফুল দোকানে লিখে রাখে তাহলে সে কিন্তু ওখানে মুদি মালিক কিনতে যাবে, সে কিন্তু ওখানে ফুল কিনতে যাবে না। কিন্তু এখন বিষয়টা হচ্ছে আমরা যখন প্রোগ্রাম লিখবো, আমরা প্রোগ্রাম লেখার সময় কিন্তু আমার মনিটরে কিচ্ছু থাকবে না, আমি যা কিছু দেবো সে তাই করবে। আমার এখানে তো আগে থেকে কোনো কিছু শো করবে না, আমার এখানে আগে থেকে কোনো কিছুই শো করবে না। আমি ডাটা দেওয়া শুরু করলে সে আস্তে আস্তে আমাকে কি দেখাবে, সে আমাকে স্রেফ আমার যে আউটপুটটা সেটাই দেখাবে। কিন্তু আমি যে ইনপুট দেবো, তো আমার ইনপুটটা কি, এটা যে প্রোগ্রাম লিখছে সেই দেখবে। কিন্তু আমি এই প্রোগ্রামটা যদি কাউকে ব্যবহার করতে দিই, তো সে যখন প্রোগ্রামটা রান করাবে তখন তার সামনে তো একটা সাদা মনিটর চলে আসবে, সাদা মনিটর আসবে। এখন সে কি করতে হবে সে কিছু বুঝতে পারবে না। এই কারণে আমরা কি করব, আমরা এখানে লিখে দিলাম যে এন্টার দ্য ভ্যালু অফ সি, তুমি সি এর মান প্রবেশ করাও। সি এর মান যদি প্রবেশ করাও তাহলে তুমি এফ পাইবা। তো চলো আমরা এই প্রোগ্রামটা দেখি, এই প্রোগ্রামটা আমরা কিভাবে তৈরি করব। চলো দেখো আমার কম্পিউটারে কোড ব্লক আছে, আমরা কোড ব্লক ওপেন করি। কোড ব্লক ওপেন হচ্ছে। তো দেখো আমাদের কোড ব্লক ওপেন হয়ে গেছে। এবার আমরা প্রোগ্রাম লেখা শুরু করি। শুরু হবে কি দিয়ে, হ্যাশ ইনক্লুড stdio ডট h। এরপর হচ্ছে ভ্যারিয়েবল ডিক্লারেশন। ফ্লোট আমার এখানে আমি সি এর মান দেব, এফ এর মান পাবো। তাহলে আমার এখানে দুটো ভ্যারিয়েবল, একটা হবে এফ, একটা হবে সি।
একটা হবে এফ, একটা হবে সি। ভ্যারিয়েবল ডিক্লেয়ার হয়ে গেলে এবার আমার ইনপুট, ইনপুট এর জন্য কি %f, আমি কার মান কিবোর্ড থেকে দেব, আমি সি এর মান কিবোর্ড থেকে দেব। কিন্তু মনে রাখতে হবে আমরা স্ক্যানএফ এর আগে সবসময় প্রিন্টএফ ব্যবহার করব, তাহলে ইউজার বুঝতে পারবে যে তুমি কি করবে, অর্থাৎ ইউজারকে কি করতে হবে প্রথমে। এন্টার দ্য ভ্যালু অফ সি, তাহলে সে বুঝতে পারবে তার সামনে এটা আসবে এন্টার দ্য ভ্যালু অফ সি, যখন সে সি এর মান মনিটর থেকে মানে কিবোর্ড থেকে প্রবেশ করাবে। এরপর হলো ফর্মুলা। আমাদের ফর্মুলাটা কি ছিল দেখো, আমরা অ্যালগরিদম থেকে দেখিনি আমাদের ফর্মুলাটা কি ছিল। আমাদের ফর্মুলা ছিল f ইকুয়াল 9c/5 প্লাস 32। তো 9c/5 এইভাবে লেখা যাবে না, আমাদেরকে কিভাবে লিখতে হবে, 9c/5 প্লাস 32। এরপর হচ্ছে আউটপুট। দ্য রেজাল্ট ইজ, এটুকু না লিখলে সমস্যা নেই, তবে পার্সেন্টেজ তোমাকে লিখতে হবে। এখন আমরা কার মান দেখাবো, আমরা এফ এর মান দেখাবো। মনিটর আমাদেরকে এফ এর মান দেখাবে, তাহলে আমরা সি এর মান কিবোর্ড থেকে দেবো। দেখো সি এর মান আমরা কিবোর্ড থেকে ইনপুট দেবো, এই কারণে আমরা স্ক্যানএফ ব্যবহার করছি। আর এফ এর মান আমরা মনিটরে দেখবো, এই কারণে আমরা প্রিন্ট এফ এ দেখো কমান্ড দিয়ে এফ দিয়ে দিছি। এখন দেখো আমরা এটাকে রান করাই। দেখো এন্টার দা ভ্যালু অফ সি, তো আমরা সি এর মান দিলাম, ধরো সেন্টিগ্রেড তাপমাত্রা দেবো, সেন্টিগ্রেড তাপমাত্রা হচ্ছে ধরো 37। তারপরে দেখো এন্টার চাপলাম, দেখো এই যে ফারেনহাইট তাপমাত্রা দেখালো, যদি সেন্টিগ্রেডে যেখানে 37 আর ফারেনহাইটে সেখানে হচ্ছে 98.599998। দেখো আমরা সেন্টিগ্রেড তাপমাত্রাকে ফারেনহাইট তাপমাত্রায় প্রকাশ করে ফেললাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রোগ্রাম তৈরি করা খুবই সহজ, তবে তার পূর্বের পার্টগুলো তোমাদেরকে ভালোভাবে পড়তে হবে। তোমাদের ফরম্যাট স্পেসিফায়ার, ইনপুট আউটপুট ফাংশন, এরপরে ভ্যারিয়েবল ডিক্লারেশন সম্পর্কে কিন্তু ভালোভাবে জানতে হবে। এবং সি আমরা যে বিভিন্ন বীজগাণিতিক সমীকরণের সি এক্সপ্রেশন দেখেছিলাম সেগুলো লিখতে হবে ভালো করে। যেমন ধর আমরা এখানে কি পড়ছিলাম 9c/5, কিন্তু এখানে দেখো 9c/5 কে কিভাবে লিখতে হয়েছে, এই বিষয়গুলো কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। এখানে কিন্তু ইনটু ব্যবহার করা যায় না, ইনটু ফ্লোর টেস্টার, ভাগের পরিবর্তে স্ল্যাশ, এগুলো কিন্তু ব্যবহার করতে হবে। তাহলে দেখো আমরা হ্যাশ ইনক্লুড stdio ডট দিয়ে শুরু করছি, তারপরে মেইন ফাংশন, এরপরে বাকি যা কিছু হয়েছে সব সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে। আমরা এখানে ভ্যারিয়েবল ডিক্লারেশন করছি, মনে রাখবা তোমার ইনপুট আউটপুট সব মিলে হবে ভ্যারিয়েবল। তো আমরা সি এর মান কিবোর্ড থেকে দেবো, এফ এর মান মনিটরে আমাদেরকে দেখাবে। এরপর আমরা ইনপুট, দেখো ইনপুট ফাংশন ব্যবহার করছি, ইনপুট কার মান আমরা ইনপুট দেবো, সি এর মান ইনপুট দেবো, তাহলে এম্পারসেন্ট চিহ্নটা দিয়ে সি দিতে হবে। আর সবসময় স্ক্রিনের আগে প্রিন্টএফ ব্যবহার করবা, তাহলে ইউজারের জন্য বুঝতে সুবিধা হবে। এরপরে ফর্মুলা, এরপর হচ্ছে তোমার আউটপুট, তুমি যে ফলাফলটা চাচ্ছ। এবং প্রত্যেকটা লাইনের শেষে কিন্তু সেমিকোলন থাকবে, মনে রাখবে কন্ডিশন ব্যতীত, অর্থাৎ শর্ত ব্যতীত আর বাকি প্রত্যেকটা লাইনের শেষে কিন্তু সেমিকোলন দিতেই হবে, না হলে কিন্তু প্রোগ্রাম রান করবে না। তাহলে দেখো এই যে দি রেজাল্ট ইজ, এটা যদি আমি নাও দিই, এটা যদি আমি কেটে ফেলি কোনো সমস্যা নেই। তো তোমাদেরকে আমি আরেকটা বিষয় এখন দেখাচ্ছি। এই যে দেখো আমি প্রোগ্রামটা যখন রান করাইলাম, তখন দেখো এন্টার দ্য ভ্যালু অফ সি, এই লাইনটা কিন্তু এই যে বারের সাথে লেগে আছে, দেখো এই লাইনটা কিন্তু এই বারের সাথে লেগে আছে। তো তোমাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা স্ল্যাশ নিয়ে কথা বলেছিলাম, আমরা স্ল্যাশ নিয়ে কথা বলেছিলাম। দেখো আমরা এই স্ল্যাশ নিয়ে কথা বলেছিলাম, এই স্ল্যাশ যখন আমরা দেব তখন কি হবে, আমাদের এই লাইনটাকে নতুন লাইনে অর্থাৎ নিচের লাইনে দেখাবে। দেখো আমরা যদি এখন প্রোগ্রামটাকে রান করাই, দেখো এই যে দেখো কত সুন্দর হয়ে গেছে, এখন এই লাইনটা কিন্তু এই বার থেকে একটু নিচে নেমে গেছে। দেখো আমরা সি এর মান প্রবেশ করাইলাম 8, তাহলে দেখো এই যে লাইনটা কিন্তু আবার এই যে প্রথম লাইনের সাথে লেগে আছে, দেখো একবারে কাছাকাছি, একদম ক্লোজ। তো আমরা স্ল্যাশ যদি এই লাইনের শেষে যদি স্ল্যাশ ব্যবহার করি, তাহলে দেখা যাবে যে কি হবে, এই দুটো লাইনের ভিতরে একটু ডিস্টেন্স তৈরি হবে। দেখো আমরা কিন্তু এই স্ল্যাশ গুলো নিয়ে কিন্তু ইতিপূর্বে ফাটে আলোচনা করেছিলাম। এখন দেখো আমরা যদি এই এখানে একটা স্ল্যাশ দিয়ে দিই, দেখো এখানে যদি আমরা একটা স্ল্যাশ দিয়ে দিই, দেখো এখানে এই লাইনের শেষে একটা স্ল্যাশ দিই, দেখো এগুলো কিন্তু প্রোগ্রামের এগুলো কিন্তু প্রোগ্রামের জন্য অত্যাবশ্যকীয় না, এটা কিন্তু জাস্ট সৌন্দর্যের জন্য। তুমি এটা না দিলেও কিন্তু কোনো সমস্যা নাই, তুমি না দিলে কোনো সমস্যা হবে না, তুমি পুরো মার্কই পাইবা, কিন্তু এটা হচ্ছে জাস্ট প্রোগ্রাম সৌন্দর্যের জন্য। তুমি যখন প্রোগ্রামার হইবা তখন তোমার দেখো এই যে দেখো এই দুটো লাইনের মাঝখানে সুন্দর একটা ব্রেক তৈরি হয়ে গেছে, কিন্তু আবার দেখো এই যে লাইনের সাথে এই লাইন লেগে আছে, দেখো
তাহলে আমরা যদি এই লাইনের শেষে একটা স্ল্যাশ দিয়ে দিই, দেখো এই লাইনের শেষে, তাহলে দেখো দেখো লাইনের শেষে, দেখো এখন দেখো সে তো আসে নাই, সে কাজ করে নাই, সেটা আমরা উল্টাটা দিয়েছি, আমরা দেবো এটা, এই এখন কাজ করবে। দেখো এই দেখো এই যে কাজ করছে, দেখো এই লাইনের সাথে এই লাইনের একটা ডিস্টেন্স তৈরি হয়ে গেছে। তো এটা প্রোগ্রামের সৌন্দর্যের জন্য। তুমি স্ল্যাশ এন দিবা কি দিবা না জাস্ট এটা কিন্তু প্রোগ্রামের জন্য বাধ্যতামূলক না। তুমি কোন মানের ড্রেস পরবা, তুমি মুখে ক্রিম লাগাবে, তুমি গোসল করার সময় চুলের শ্যাম্পু দিবা, এগুলো হচ্ছে জাস্ট তোমার স্মার্টনেসের জন্য। কিন্তু মূল যে বিষয়টা তোমাকে খেয়াল রাখতে হবে যে তোমার মৌলিক যে জিনিসগুলো সেগুলো কিন্তু তোমার মেনে চলতে হবে। তো আমি স্ল্যাশ দেবো কি দেবো না এটা হচ্ছে প্রোগ্রামের সৌন্দর্য। আমি এখন স্ল্যাশটা মুছে বলছি, তোমরা স্রেফ এটুকু লিখে দিবা, পরীক্ষায় তুমি 4 মার্ক পাইবা। স্ল্যাশ দিলে দিবে, না দিলে নাই, তুমি 4 মার্ক পেয়ে যাবে। তো চলো আমরা আরেকটা প্রোগ্রাম দেখি, তাহলে বিষয়টা হয়তো আরো ক্লিয়ার হবে। চলো আমরা এখন দেখবো দুটি সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য সি ভাষায় প্রোগ্রাম। আমরা এগুলো যেমন দেখি, তাহলে স্টার্ট, আমরা দুটো সংখ্যা কিবোর্ড থেকে ইনপুট দেবো, একটার নাম হবে এ, একটার নাম হবে বি। এরপরে ফর্মুলা দেখো, আমরা যে দুটো সংখ্যা ইনপুট দেবো দুটো সংখ্যাকে যোগ করবে, আর আউটপুট আউটপুট হচ্ছে কি দেখো, আউটপুট হচ্ছে সাম, অর্থাৎ আমাকে সামের মান আমাকে দেখাবে। এরপরে স্টপ। তো চলো এবার আমরা এটার সি প্রোগ্রাম দেখবো। চলো আমরা সি প্রোগ্রাম দেখি। তো প্রত্যেকটা প্রোগ্রাম শুরু হবে হ্যাশ দিয়ে। তো আমাদের এখানে দেখো কি হবে, আমাদের এখানে হবে এ আর বি, এরপর আরেকটা হবে সাম, এস ইউ এম সাম। তাহলে এ হচ্ছে ইনপুট, বি হচ্ছে ইনপুট, সাম হচ্ছে আমার আউটপুট। সবগুলা কিন্তু ডিক্লেয়ার করতে হবে, সবগুলা ফ্লোট হবে। তুমি আইএনটি দিলেও দিতে পারবো, কোনো সমস্যা নেই। তো এখানে দেখো আমরা এর মান ইনপুট দেবো, এটাকে এ বানাই দিলাম আর এটা এ দিলাম। ঠিক একইভাবে এখন বি এর জন্য আমার লাগবে, আমি কপি করে দিয়ে দেবো, তোমরা তো লিখে দিতে হবে। তাহলে এখানে আমি বি এর মান ইনপুট দেবো, দেখো এটা বি দিতে হবে। এরপর হচ্ছে ফর্মুলা। তো আমার ফর্মুলাটা কি, ফর্মুলা হচ্ছে সাম ইকুয়াল এ প্লাস বি, হয়ে গেল। তো আমি এখানে কার মান দেখাতে চাইবো, আমি এখানে সামের মান দেখো, আমি যদি এখন এই যে অ্যাপ দিই, দেখো আমি এখানে দিলাম, আমাকে কি দেখাবে, দেখো দেখো আমাকে ভুল দেখাচ্ছে। আমাকে কি বলতেছে দেখো, এই যে এখানে কি বলে তারা, তারা আমাকে বলতেছে যে এফ আনডিক্লেয়ার্ড। দেখো এই এফ কোথাও নাই, অর্থাৎ ডিক্লেয়ার মানে কি, তুমি যে ভ্যারিয়েবল গুলো ব্যবহার করবে, যেমন ধরো এই একটা ভ্যারিয়েবল হচ্ছে, এখানে দেখো এই একটা ভ্যারিয়েবল, ভি একটা ভ্যারিয়েবল, এফ একটা ভ্যারিয়েবল, এই ভ্যারিয়েবল গুলো কিন্তু এখানে ডিক্লেয়ার করতে হবে। তুমি যদি এখানে ডিক্লেয়ার না করো তাহলে কিন্তু হবে না। মনে রাখবা প্রথম প্রোগ্রামের প্রথম মেইনের পরে প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা। আগে তোমাকে ভ্যারিয়েবলকে ডিক্লেয়ার করতে হবে, অর্থাৎ এটা কি ফ্লোট হবে না ইন্টিজার হবে। কিন্তু সে আমাকে কি বলতেছে দেখো, এই যে বলতেছে এফ আনডিক্লেয়ার্ড, আমি এফ কে ডিক্লেয়ার করি না। আমরা যদি এখানে এফ এর ডিক্লেয়ার করি তাহলে দেখো এই জিনিসটা আর হবে না। আমি যদি এখানে এফ দিয়ে দিই তাহলে দেখো এই লাইনটি, এই দেখো এই ভুলটা দেখাবে না, বাট আমার কোনো ফলাফল দেখাবে না। দেখো আমরা কোনো ফলাফল পাবো না, আমরা এর মান দিলাম, বি এর মান দিলাম, দেখো কোনো ফলাফল নাই। দেখো দি রেজাল্ট ইজ 000, কারণ এফ নিয়ে যে আমরা কোনো ফর্মুলা লিখেই নাই। এটাকে বলে এখন যে ভুলটা, এই ভুলটার নাম হচ্ছে লজিক্যাল এরর। এখন এই ভুলটার নাম হচ্ছে লজিক্যাল এরর, এটা কোনো সিনট্যাক্স এরর না। কিন্তু আমি যখন এখানে অ্যাপ দিয়ে দিই, এখন যখন অ্যাপ নাই তাহলে এটা হচ্ছে সিনট্যাক্স এরর। এখন সে আমাকে ভুল দেখাবে যে অ্যাপ হচ্ছে আনডিক্লেয়ার্ড, তুমি কেন অ্যাপ ব্যবহার করছো। আমার এখানে আমার তো তুমি অ্যাপ নামে কোনো কিছুর পরিচয় আগে দেওয়া না, অর্থাৎ তুমি দাওয়াতে যাবে, কিন্তু দাওয়াতে যাওয়ার আগে কারা কারা যাবে আমার তো জানাই আসো নাই, তুমি আমার জানাই আসতে। তো এফ যে এখানে চলে আসছে, আমরা তো এফ এর ব্যাপারে এখানে কোনো কথা বলিনি, অর্থাৎ যতগুলা ভ্যারিয়েবল তুমি ব্যবহার করবা তার আগে কিন্তু এখানে ঘোষণা দিয়ে যাইতে হবে। মনে রাখবে এটা হচ্ছে প্রোগ্রামের মেইন অংশ। তো আমরা যদি এখানে সাম দিছি তাহলে আমরা এখানে দেখো সাম দেবো, দেখো আমরা এখানে সামার মান দেখো, সাম নিয়ে দিয়ে তুমি 100 দিতে পারবা। সাম তো অনেক বড় শব্দ, তুমি ছেলের সংখ্যা ব্যাস দেখো, এখন কোনো সমস্যা নেই। আমি এর মান দিলাম 7, বি এর মান দিলাম 8, দেখো আমাকে ফলাফল দেখালো কত 15। কিন্তু এই প্রোগ্রামটা আমরা চাইলে আইএনটি দিয়ে করতে পারবো। দেখো আমরা যদি আইএনটি দিই তাহলে কি হবে, আইএনটি দিলে আমরা কোনো দশমিক সংখ্যা ইনপুট দিতে পারবো না। এখানে যদি আইএনটি দিই তাহলে আমরা এখানে ডি দেবো, এখানে আইএনটি দিলে এখানে ডি দিতে হবে। মনে রাখবো আইএনটি দিলে পার্সেন্ট ডি ব্যবহার করতে হবে। আইএনটি দিলে পার্সেন্ট ডি, আমরা কিন্তু ফরম্যাটটা স্পেসিফায়ার নিয়ে পূর্বে আলোচনা করছি, মনে রাখবো আইএনটি দিলে ডি ব্যবহার করতে হবে। দেখো ডি দিয়ে দিলাম আমরা। এখন দেখো আমি 5 দিলাম, 9 দিলাম, দেখো ফলাফল হচ্ছে কত 14। তাহলে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে কখন আমরা আইএনটি ব্যবহার করবো, কখন আমরা অ্যাপ ব্যবহার করবো। তো এই কারণে আমরা সব ক্ষেত্রে অ্যাপ ব্যবহার করি, কারণ অ্যাপ ব্যবহার করলে কোনো সমস্যা নাই, কিন্তু আইএনটি ব্যবহার করলে সমস্যা আছে। আইএনটি ব্যবহার করলে তুমি শুধুমাত্র পূর্ণ সংখ্যা ইনপুট দিতে হবে, তুমি কোনো দশমিক সংখ্যা ইনপুট দিতে পারবে না, খেয়াল রাখতে হবে। তাহলে দেখো এটা হচ্ছে
হ্যাশ ইনক্লুড stdio.h প্রত্যেকটা প্রোগ্রামের শুরুতে এটা দিতে হবে। stdio মানে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, আর হেড মানে .h মানে হেডার ফাইল। এরপরে মেইন দিয়ে শুরু, এরপরে ভ্যারিয়েবল ডিক্লারেশন, যতগুলো ভ্যারিয়েবল থাকবে ইনপুট আউটপুট মিলিয়ে সব তোমাকে এখানে লিখতে হবে। এরপরে দেখো একটা ইনপুট, এরপরে দ্বিতীয়টা ইনপুট, প্রত্যেকটা ইনপুটের আগে তোমাকে প্রিন্টএফ ব্যবহার করে তার পরিচয়টা দিয়ে দিতে হবে, তাহলে ইউজারের জন্য বুঝতে সুবিধা হবে। এরপরে তোমার ফর্মুলা, এরপরে তোমার আউটপুট, তুমি আউটপুট হিসেবে যেটা দেখাবে সেটা এখানে কমা দিয়ে লিখতে হবে, মনে রাখবা। আর তুমি এখানে যদি আইএনটি ব্যবহার করো তাহলে সব পার্সেন্ট ই হবে, আর তুমি যদি এখানে ফ্লোট ব্যবহার করো তাহলে সব পার্সেন্ট এফ হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা এরকম আরেকটা প্রোগ্রাম দেখি। দেখো দুটি সংখ্যার গড় নির্ণয়ের জন্য সি ভাষায় প্রোগ্রাম। তো আগে আমাদেরকে কি জানতে হবে? আগে আমাদেরকে প্রোগ্রামের অ্যালগরিদম জানতে হবে, তারপর আমরা সেই অ্যালগরিদম দেখে দেখে সি ভাষায় প্রোগ্রাম লিখবো। দেখো তাহলে স্টার্ট, এরপরে দুটো ইনপুট, একটা এ হবে একটা বি হবে, এরপরে ফর্মুলা এফ ইজ ইকুয়াল এ প্লাস বি বাই 2, এরপরে আমাকে আউটপুট হিসেবে কার মান দেখাবে? এভিজি এর মান দেখাবে, প্রিন্ট এভিজি, এরপর হচ্ছে স্টপ। চলো আমরা এটার সি ভাষায় প্রোগ্রাম লেখা দেখি। তো দেখো এখানে কিন্তু এই সামের জায়গা হবে কি এভিজি, দেখো এ ভি জি, সামের জায়গায় এভিজি লিখলাম। দেখো এই একটা ইনপুট, তারপরে দ্বিতীয়টা ইনপুট, এরপরে দেখো এখানে এই সামের জায়গায় আমরা ফর্মুলা লিখবো এ ভি জি ইকুয়াল এ প্লাস বি বাই 2, এভাবে লিখতে হবে। এখন দেখো এই যে আমরা এখানে এবিসি দিলাম, এখানে সাম দিলাম, দেখো আমরা বলবো কি, দেখো এরা কি বলে, আমরা এই দেখো বলতেছে সাম আনডিক্লেয়ার্ড। সাম কিন্তু তুমি ডিক্লেয়ার করো নাই, তুমি তো সামের কোনো পরিচয় দাও না বাবু, তুমি কেন এখন সাম নিয়ে চলে আসছো? তুমি তো আগে সাম বলে কারো কথা আমাকে বলো নাই, সাম নামের কারো কথা আমাকে তো আগে বলো নাই, আমাকে বলছো এর কথা, বির কথা, এভিজির কথা। এখন তুমি কেন এখানে সাম ব্যবহার করতেছো, সাম লইয়া টানাটানি করতেছো? দেখো তো দিলাম, ঠিক আছে, সামেরা বাদ দিয়ে দিলাম, এভিজি নিয়ে আসলাম। এখন আসো, আমি এখানে আইএনটি দিছি, তার কারণে এখানে ডি হয়েছে, এখানে ডি হয়েছে, কিন্তু তোমরা এখন বুঝতে পারবা আসলে একটা সমস্যা। দেখো তো 5 দিলাম, 8 দিলাম, তাহলে দেখো ফলাফল কত দেখাইছে, দেখো 6। কিন্তু তোমরা একটা জিনিস খেয়াল করো, 5 এবং 8 এই দুটো যোগ করলে কত হয়? 13। 13 2 দিয়ে ভাগ করলে কত হয়? 6.5। অর্থাৎ এই দুটো সংখ্যার গড় হয়েছে 6.5, কিন্তু আমার ফলাফল দেখাইছে 6। এই দুটো সংখ্যার গড় কত? এই দুটো সংখ্যার গড় হয়েছে 6.5, কিন্তু আমাকে ফলাফল দেখাইছে 6। কেন 6 দেখাইছে? কারণ সে আমাকে দশমিকের অংশ দেখাই নাই, সে আমাকে দশমিকের অংশ দেখাতে পারবে না, কারণ আমি এখানে কি বলছি, আমি এখানে বলছি আইএনটি। এই এভিজি এই ভ্যারিয়েবলটার পরিচয় কি? এই ভ্যারিয়েবলটা হচ্ছে আইএনটি, অর্থাৎ সে আমাকে পূর্ণ অংশ দেখাবে, সে আমাকে দশমিকের অংশ দেখাতে পারবে না, সে আমাকে দশমিকের অংশ দেখাতে পারবে না। এই কারণেই কিন্তু আমরা কি ব্যবহার করব সবসময়? আমরা সবসময় ফ্লোট ব্যবহার করব। তাহলে কি হবে? যে আমি যে সংখ্যা ইনপুট দিই না কেন আমার ফলাফল কোনো ভুল হবে না। কিন্তু আমি দেখো আইএনটি এই ভ্যারিয়েবল হিসেবে, ভ্যারিয়েবলের টাইপ মানে ডাটা টাইপ হিসেবে দিছি, কিন্তু সে আমাকে ফলাফলে পুরোটা দেখাতে পারে না। এখন দেখো আমি যদি এফ দিই, সে আমাকে কি দেখাবে? দেখো আমি 6 দিলাম, 7 দিলাম, এখন দেখো সে আমাকে পুরোটাই দেখাবে। দেখো 6 আর 7 এটার গড় হয়েছে 6.5। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো যে আইএনটি আর ফ্লোটের ভিতরে কি পার্থক্য। আইএনটি দিলে তুমি কি সমস্যা পড়বা, ফ্লোট দিলে তুমি কি কি সুবিধা পাইবা। এখন তুমি যদি মনে করো যে না আমি শুধুমাত্র পূর্ণ সংখ্যার জন্য প্রোগ্রাম বানাবো, শুধুমাত্র পূর্ণ সংখ্যা, তখন তুমি আইএনটি ব্যবহার করতে পারো। কিন্তু যদি তোমাকে কোনো সংখ্যার কথা উল্লেখ করে না দেয়, তাহলে তুমি ফ্লোট ব্যবহার করবা। মনে রাখবা, যদি তোমাকে কোনো সংখ্যার কথা না বলে দেয়, তাহলে তুমি কি ব্যবহার করবা? তাহলে তুমি ফ্লোট ব্যবহার করবা। আর তোমাকে যদি পূর্ণ সংখ্যার কথা বলেই দেয়, তাহলে তুমি সেক্ষেত্রে আইএনটি ব্যবহার করবা। কারণ ফ্লোট, প্রত্যেকটা পূর্ণ সংখ্যাকে আমরা দশমিক সংখ্যা হিসেবে বিবেচনা করতে পারি, খেয়াল রাখবা। তো আশা করি তোমরা বুঝতে পারছো প্রোগ্রাম লেখার পদ্ধতিটা তোমাদের এতক্ষণে মানে ভালোভাবে বোঝা হয়ে গেছে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধন্যবাদ সবাইকে। আমরা প্রোগ্রামের দুটি পার্ট অলরেডি শেষ করে ফেলেছি আজকে সহ। আশা করি তোমরা সি ভাষায় প্রোগ্রাম লেখা ভালোভাবেই বুঝতে পেরেছো। আর যারা এখনো খানিকটা সমস্যা আছো বা পুরোপুরি বুঝতেছো না, তারা কিন্তু পূর্বের পার্টগুলো একটু ভালো করে দেখে এসো। সেই সি প্রোগ্রামের বৈশিষ্ট্য থেকে শুরু করে ভ্যারিয়েবল লেখার নিয়মাবলী, কিওয়ার্ড, লাইব্রেরি ফাংশন, ইউজার ডিফাইন্ড ফাংশন, ফরম্যাট স্পেসিফায়ার, অপারেটর, ভ্যারিয়েবল, কনস্ট্যান্ট নিয়ে আমরা সেই শুরু করছি কবে থেকে? সেই
সি প্রোগ্রামের বৈশিষ্ট্য, অর্থাৎ সি ভাষার বৈশিষ্ট্য থেকে। সেখান থেকে যে আমাদের শুরু হয়েছে, আমরা গত পাঠে অরিজিনালি সি প্রোগ্রাম লেখা শুরু করছি, কিন্তু তার পূর্বের পাঠগুলো যদি তুমি ভালোভাবে আয়ত্ত করে নিতে না পারো, তুমি যদি ফরম্যাট স্পেসিফাই সম্পর্কে না জানো, তুমি যদি অপারেটর সম্পর্কে না জানো, তুমি যদি ইনপুট আউটপুট ফাংশন সম্পর্কে না জানো, তুমি কিন্তু প্রোগ্রাম লিখতে পারবা না। কারণ এটা কয়টা তুমি মুখস্থ করবা, এতগুলো প্রোগ্রাম আসলে মুখস্থ করা সম্ভব না। ধন্যবাদ সবাইকে। কারো যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবে।